এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। কি চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে? আরও অফুরন্ত সুযোগ সুবিধা আছে, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা, নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যেমন চাই তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে লাইট হাউসের লাইটটা ঠিকভাবে জ্বলছে কিনা, যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আবার জ্বালিয়ে দেওয়া, ব্যাস এতটুকুই আপনার কাজ। কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম কাজ, কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময় এখানে বড় বড় ঘূর্ণিঝড় হয়, যেসব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি টাওয়ারের উপরে উপচে পড়ে, এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো কি কি মহাবিপদ আছে তা একটু পরেই জানতে পারবেন। এখন এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন স্থাপন করা হয়, বা এর কাজই বা কি, আর কেনই বা এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়। রহস্যময় এই লাইট হাউসের আদ্যপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল অন্য কোনো যানবাহন। প্রায় বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামের এক অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারতেন। তো একবার তিনি সমুদ্রের মাঝেই ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা দিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফেটে যায় এবং পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকেই নাবিকদের সাবধান করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর এতটাই বিশাল যে এটি 7টি মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হলে তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই কোনো ধারণা থাকতো না, এমনকি তাদের সামনে থাকার রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি ছিল না। ক্যাপ্টেন এলিস নামের একজন নাবিক তার জাহাজ নিয়ে একদিন সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়, আকাশ ঢেকে যায় কালো মেঘে, আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল কোনো পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়, এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশে ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো, আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো তখন এই রাস্তা দিয়েই পারাপার হতো, যার কারণে জাহাজগুলো পাথরের সাথে ধাক্কা লাগতো এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে টলেমি। তিনি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট অস্ট্রাস অফ সিন্ডাসের কাছে ছুটে যান। এই সমস্যা থেকে মুক্তির জন্য তারা দুইজনে মিলে প্রার্থনা করেন। তখন তারা একটা বুদ্ধি বের করেন। তারা সমুদ্রের উপর এমন একটি দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে, সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠাশ্বাস কাজ শুরু করে দেয়। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল প্রায় 384 ফুট। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। লাইট হাউসের উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত সস্ট্রাস সেই সময় আলোর রশ্মির বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্যই আয়না আর লেন্স দিয়ে এই ডিজাইন তৈরি করেছিল। এভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথম দিকে এই লাইট হাউসের ভিতরে সবসময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা ঠিক ততটা ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল। ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের। লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয়। তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেশনেল তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি
গিয়ে পয়েন্টে মিলিত হতো, যার ফলে আলো খুব সহজেই নির্দিষ্ট পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে নতুন এক রূপ দিয়েছিল, যে কারণে এখনো সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। কি লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলো জানার পর আপনার বুকের ধুকধুকানি আরো বেড়ে গিয়েছে? আর এজন্যই কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউস পাহারা দিতে দেওয়া হয় না।